গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কুমিল্লা হয়ে ঢাকাতে মোবাইল চোরাচালান চক্রের একটি বড় চালান আজকে ঢাকাতে এসে পৌঁছাবে। এই তথ্যের ভিত্তিতে আমাদের র্যাব-3-এর একটি আভিযানিক দল আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা আবু তাহের সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময় তাদের থেকে 808টি চোরাই মোবাইল, 2টি প্রাইভেট কার সহ জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই মোবাইলগুলির মূল্য বর্তমান বাজার মূল্য ন্যূনতম 1.5 কোটি টাকা সব মিলে। গ্রেফতারকৃত তাহের তার সাথে কথা বলে আমরা জানতে পারি তাহের মূলত কুমিল্লার গৌরীপুরে 3 বছর আগে একটি মোবাইলের দোকানে চাকরি করত, শাওমি একটি শোরুমে 6,000 টাকা বেতনে। তখন থেকেই তার মাথায় মূলত এই জিনিসগুলি আসে যে সাধারণ যে মাধ্যম, সে মাধ্যমের পাশাপাশি গ্রে রুট যেটাকে বলে অথবা লাগেজ পার্টি, বিভিন্ন মাধ্যমে মোবাইলের দোকানে সরবরাহ করা হয় এবং এর মাধ্যমে আসলে বিপুল পরিমাণে অর্থ লাভ করার একটা সুযোগ রয়েছে। এর পরবর্তীতে এই আবু তাহের সে সাজ্জাদ ওরফে শাকিল নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় ওই কুমিল্লা এলাকাতেই। তার মাধ্যমে সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই মোবাইল পাচারের বিষয়টি তাদের মাথায় আসে এবং তারা এই চক্র তৈরি করে। 3 বছর আগের থেকে যখন তারা এই কাজে নামে তখন মূলত শুরুতে 5 থেকে 6টি করে মোবাইল মাদক যেভাবে আসে কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে ছোট ছোট প্যাকেটে করে একইভাবে তারা এই মোবাইলগুলি পাচার করে নিয়ে আসতো এবং বিভিন্ন দোকানে সেগুলি সরবরাহ করত। কিন্তু কিছুদিন পরে যখন তারা দেখতে পেল যে এই মাধ্যমে তারা বেশ অনেক টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে, তখন তারা বড় বড় চালান নিয়ে আসা শুরু করলো। বিশেষ করে গত 1.5 মাসে তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে যে 5টি বড় চালান তারা নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢাকাতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই প্রতিটি চালানেই প্রায় 500টির মতো মোবাইল তারা পাচার করে নিয়ে এসেছে। তাহেরের এই চক্রে আমরা আরও যে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তারা হচ্ছে মেহেদি, রুবেল এবং নুরুজ্জামান। মেহেদি মূলত এই তাহের এবং সাজ্জাদ নামে আরেকজন যার সন্ধান পেয়েছি আমরা, তার মাধ্যমে এই চক্রে যোগদান করে এবং 1.5 মাস ধরে যেই 5টি চালান ঢাকা শহরে এসছে, এই 5টি চালানের সাথেই আসলে সে সম্পৃক্ত ছিল। তার কাজ ছিল মূলত বর্ডার এলাকা থেকে এই চোরাই মোবাইলগুলি পদুয়াতে, কুমিল্লার পদুয়া যে স্থান, সেই স্থান পর্যন্ত নিয়ে আসা এবং সেখান থেকে তাহের এবং অন্যদের সমন্বয়ে সেটিকে ভিতরের রাস্তা দিয়ে, অর্থাৎ মূল সড়ককে অ্যাভয়েড করে ভিতরের রাস্তা দিয়ে চান্দিনা হয়ে ঢাকা শহরে প্রবেশ করা, এই কাজটি তারা একসাথে করত। গ্রেফতারকৃত রুবেল সে মূলত চালক। গত 1.5 মাসের যেই 5টি চালানের চালকই এই রুবেল ছিল। রুবেল যেটি আমাদেরকে জানিয়েছে যে সে আগে রেন্টে কারে চাকরি করত। কিছুদিন আগে সে এই সাজ্জাদ, যার নাম পেয়েছি আমরা সাজ্জাদ ওরফে শাকিল, তার বাবার একজন ড্রাইভার হিসেবে সে নিয়োগপ্রাপ্ত হয় এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই সেই 5টি চালান ঢাকাতে নিয়ে আসার কাজে যুক্ত থাকে এবং এই যে মোবাইল বিক্রি থেকে যে লাভটা হয় তাদের, এই লাভটি তারা একটা পার্সেন্টেজ হিসেবে ভাগাভাগি করে নেয়। গ্রেফতারকৃত নুরুন নবী সেও অন্য একটি গাড়ির চালক, 2টি প্রাইভেট কার যেহেতু জব্দ করেছি আমরা। অপর চালক এই নুরুজ্জামান, তিনি জানিয়েছেন যে তিনি ডেইলি বেসিসে ভাড়া দিয়ে একজন প্রাইভেট কারের মালিকের কাছ থেকে প্রাইভেট কারটি ভাড়া নিয়েছেন এবং সেভাবে তিনি যাত্রীদেরকে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত ট্রিপ দিতেন। কিন্তু অতিরিক্ত লাভের আশায় তিনি আজকে প্রথম দিনের মতো এই মোবাইলে চোরাচালানকারী যারা, তাদের কাছ থেকে একটা বড় ধরনের পার্সেন্টেজ নিয়ে এই কাজে আজকের জন্য যুক্ত হয়েছেন এবং তিনি ওই মূলত রুবেল তার মাধ্যমে রিক্রুট হয়ে আজকে থেকে শুরু করেছেন। এটা
নুরুন্নবী তিনি আমাদেরকে জানিয়েছেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের সকলের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই চোরাই মোবাইলগুলি ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন হয়ে চোরাই পথে বাংলাদেশের এই চোরাই চালানের যে চক্র তাদের কাছে আসার পর তারা এইগুলিকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মার্কেটের বিভিন্ন দোকানে তারা সরবরাহ করে এবং সরবরাহ করে এখান থেকে বড় ধরনের একটা লাভ পায়। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনাদের সামনে যেই রেডমি প্রো ম্যাক্স 13 যেটা আছে, এটার বাংলাদেশে যদি বাজার মূল্য বলি 49,000 সামথিং, প্রায় 50,000 টাকা। তো 50,000 টাকা বাংলাদেশ সরকারের যেই তৈরি ফোনের যে ট্যাক্স নীতিমালা, তাতে করে কিন্তু 57% ভ্যাট দিয়ে বা ট্যাক্স দিয়ে এটি কিন্তু বাইরের থেকে বাংলাদেশে আসতে হচ্ছে। তো যদি এই ফোনটা চোরাই পথে আসে, এই 57% ট্যাক্স কিন্তু দিতে হচ্ছে না। অর্থাৎ এই একটি ফোন তারা ভারত থেকে কিনছে প্রায় 20,000 টাকা দিয়ে, এবং 20,000 টাকা দিয়ে চোরাই পথে নিয়ে এসে তারা এই বিভিন্ন দোকানে 30 থেকে 35,000 টাকা সরবরাহ করছে, এবং দোকানদাররা তারা 40 থেকে 45,000 টাকার ভিতরে গ্রাহককে কিন্তু এই ফোনটা দিচ্ছেন কোনো প্রকার ওয়ারেন্টি ছাড়া। তারা লাগেজ পণ্য হিসেবে এই ফোনটি চালান করে দিচ্ছেন। এতে করে যারা চোরা চালানের সাথে সংযুক্ত তারা 10,000 টাকা লাভবান হচ্ছেন, যারা বিক্রি করছেন তারা 10,000 টাকা লাভবান হচ্ছেন, গ্রাহক যারা আমরা কিনছি আমরাও কিন্তু 10,000 টাকা করে লাভে বা 5,000 টাকা লাভে আমরা এই ওয়ারেন্টি ছাড়া এই চোরাই বা লাগেজ পণ্যটি আমরা কিনছি, এবং এতে কিন্তু সরকার প্রত্যেকটি ফোনে প্রায় 20 থেকে 25,000 টাকা রাজস্ব হারাচ্ছে। তো এতে করে বিপুল পরিমাণে যে রাজস্ব ক্ষতি এটি সরকারের হচ্ছে। এর ফলেই আমরা আমাদের এই চোরাচালানের বিরুদ্ধে যে অভিযান সেটি অব্যাহত রেখেছিলাম, এবং এই ব্যক্তিদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি প্রক্রিয়াধীন রেখেছি। ধন্যবাদ। দেড় মাসে যে প্রায় 2500 মোবাইল ফোন আরো প্রবেশ করেছে দেশে এদের মাধ্যমে, সেগুলো তো এখন বাজারে আছে, সেগুলো উদ্ধারে কোনো আপনাদের চেষ্টা? দেখুন, 2500 মোবাইল জিনিসটা এভাবে বললে হবে না। আমি 2500 মোবাইলের পরিসংখ্যানটা আমি দিলাম আপনাদেরকে, কিন্তু আপনি যদি বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন তাদের যে তথ্য, এই তথ্য যদি আপনারা দেখেন, তাতে করে কিন্তু বাংলাদেশের এই 15,000 কোটি টাকার যে মোবাইল মার্কেট, এর ভিতরে 40% মানে প্রায় 6,000 কোটি টাকার মোবাইল কিন্তু চোরাই পথে বা অবৈধ পথে আসছে। এটা কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি। তো এই যে মোবাইলগুলি ইতিমধ্যে চলে এসেছে বা আসছে, এটি আসলে বন্ধ করার জন্য সকল পর্যায়ে আসলে উদ্যোগ নিতে হবে। আমরা চোরাচালানের যে তথ্য পাচ্ছি, সেই চোরাচালান বন্ধের জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আপনি জানেন যে ইতিমধ্যে এবারের বাজেটে সরকার কিন্তু যারা বিদেশ থেকে আসছেন তাদের অতিরিক্ত নতুন যে মোবাইল, প্রতিটি মোবাইলের জন্যই কিন্তু ভ্যাট দিতে হবে, এরকম একটি নীতিমালার পরিবর্তন নিয়ে এসেছেন। তো আমি মনে করি যে প্রত্যেকটি সংস্থাই আসলে যার যার অবস্থান থেকেই এই যে ব্যবসা যেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বাংলাদেশে, সেটিকে বন্ধ যাতে না হয় সেই ব্যবস্থা আসলে সবাই নিচ্ছেন, এবং এটির বিরুদ্ধে আমাদেরকে আসলে ব্যবস্থা নিতে হবে। বিপুল পরিমাণ মোবাইল এসেছে, 5টি চালান চোরাই পথে এনেছে। আমরা জানি যে বর্ডার এলাকায় বিজিবি করা নজরদারি, কিভাবে এত পরিমাণ মোবাইলের আনলো, এবং এতে কোনো বিজিবির কোনো অসাধু ব্যক্তিদের সংশ্লিষ্টতা আছে কিনা, অথবা তাদের নজর এড়িয়ে কিভাবে আনলো এতগুলো মোবাইল। আরেকটা প্রশ্ন, যাদের কাছে মোবাইলগুলো বিক্রি করছে যে দোকানগুলো, তাদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা? প্রথম যে প্রশ্নটি করেছেন, আমি তো শুরুতেই বলেছি যে মাদক যেভাবে আসে, মাদকের মতো একই পদ্ধতিতে তারা কিন্তু এই মোবাইল ফোনগুলি নিয়ে এসেছে। আমাদের ছবিতে এখানে সম্ভবত দেখানো হচ্ছে যে গাজার প্যাকেটগুলি যেভাবে থাকে, ঠিক একইভাবে কিন্তু এই মোবাইলগুলি 8টি 9টি 10টি মোবাইলের একটি ছোট ছোট করে প্যাকেট করে এই মোবাইলগুলি কিন্তু সীমান্তের ওই পার থেকে হাতে হাতে বাংলাদেশে এভাবে ঢুকছে। আমাদের বিজিবির নজরদারি সমস্ত সীমান্ত বর্ডারেই রয়েছে, তার ফাঁকেও আসলে এরা সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন সময় সফল হচ্ছে। তবে আমাদের অভিযান পরিচালনা বিভিন্ন সময় হচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা সফলতাও পাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন, আমাদের যারা এটি কিনছে এবং
বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা অবশ্যই আপনারা জানেন যে আজকে দুপুরেই আমরা তাদেরকে নারায়ণগঞ্জ থেকে ধরেছি, তাদের সাথে আমরা বিস্তারিত কথা বলছি। তারা কোন কোন মার্কেটে কোন কোন ব্যক্তিদের কাছে এই মোবাইলগুলি বিক্রি করেছে বা বিক্রি করছে, তাদের গ্রাহক কারা, সেগুলির ব্যাপারে আমরা অবশ্যই বিস্তারিত তথ্য নিব এবং তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। আচ্ছা, এটার মূল্যটা তারা কিভাবে পরিশোধ করতো? কারণ বাংলাদেশ থেকে কিন্তু ভারতীয় যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, সেখানে কিন্তু আমরা দেখলাম যে ডিবিও কয়েকদিন আগে নানা অভিযান করেছে এবং সেখানে যে দেখা গেছে যে বাংলাদেশে যে দামি ফোনগুলো ছিনতাই হয় সেগুলো কিন্তু নানাভাবে হাত বদল হয়ে পাশের দেশে চলে যায়। তারা আসলে কিভাবে মূল্য পরিশোধ করতো? নগদ টাকায় না এইভাবে আসলে ফোনের আদান প্রদানটা তারা করতো? না, এটা দুইটা জিনিস। একটা তো চোরাই মোবাইল যেটি বাংলাদেশে ধরা হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশে ধরা হচ্ছে, দুইটা ইন্টারচেঞ্জ হচ্ছে, আন্তবদল হচ্ছে, সেটি কিন্তু এই চক্রের সাথে না। এই চক্র হচ্ছে শুধুমাত্র নতুন মোবাইল কিনে নিয়ে আসছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সেই মোবাইলটি এখানে বিক্রি করছে। সুতরাং এই চক্রটি আলাদা। এদের মূল্য পরিশোধের আমরা যতটুকু জানতে পেরেছি দুইভাবে করতো। একটা হচ্ছে খোলা বাজার থেকে ডলার কিনতো, ডলার কিনে ডলারে পরিশোধ করতো। আর একটা হচ্ছে খোলা বাজার থেকে সরাসরি রুপিও কেনা যায়, তো রুপি কিনে সেই রুপিতেও আসলে পরিশোধ করতো। এর মাধ্যমে আসলে বিপুল পরিমাণে যে ডলার সংকট বাংলাদেশে রয়েছে তারও একটা সম্পর্ক কিন্তু এর সাথে রয়েছে। তো তারা দুই পদ্ধতিতেই আসলে মূল্য পরিশোধ করতো, কিন্তু ওই আন্তবদল, ফোনের যে আন্তবদল, সেটি আসলে এর সাথে সম্পর্কিত না। এই চক্রটি আসলে কতদিন যাবত এগুলো করে আসছে, এদের সাথে আর জড়িত আছে কিনা, কি পরিমাণ মোবাইল আছে পর্যন্ত? আমি বলেছি যে আমরা যে তথ্য পেয়েছি যে 3 বছর আগে এই চক্রটি কাজ শুরু করেছে। গত 1.5 মাস আগের থেকে তারা শুধু 4টি-5টি করে ছোট ছোট চালান নিয়ে আসতো, তাতে তাদের যে লাভ হতো সেটা দিয়ে তারা আবার টাকা জমিয়ে বড় চালান আনা শুরু করেছে। গত 1.5 মাসে মূলত বড় চালানগুলি তারা নিয়ে এসেছে। অন্য চালানগুলিতে কত পরিমাণ মোবাইল বা তার মূল্য পরিশোধের জন্য কত টাকা পরিশোধ করেছে সে বিষয়ে আমরা জানি না। তবে এই চালানে প্রায় 1.5 কোটি টাকা, আমি বলেছি যে 1.5 কোটি টাকার মোবাইল এখানে রয়েছে, যার বাজার মূল্য হচ্ছে 1.5 কোটি টাকা। আর অতীতে আসলে কতগুলি এরা এরকম করেছে এটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না, কেননা আমরা এর সাথে যে তাহেরের সাথে আরেকজন ব্যক্তি আছে যার কথা বলেছি যে শাকিল ওরফে সাজ্জাদ, যেটা জানতে পেরেছি যে বিতরণের কাজটি তিনি করতেন, বিভিন্ন ডিলারদের সাথে যোগাযোগ করে মার্কেটে বিতরণের কাজটি তিনি করতেন। তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, তাকে গ্রেফতার করতে সক্ষম হলে আমরা আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে পারবো। সরি, আমাদের আজকের উদ্ধার হচ্ছে 808টি মোবাইল। এর ভিতরে অ্যান্ড্রয়েড ফোন এবং ফিচার ফোন, যেটি বাটন ফোন, দুটিই রয়েছে। 808টি আমি যতদূর জানি। সেই ক্ষেত্রে আসলে আপনারা শুধুমাত্র চোরাই কারবারি যারা আছে তাদেরকে ধরছেন, কিন্তু বিক্রয় যারা করছে, যারা মূলত গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে, তাদের আইনের আওতায় আনার কোনো সরাসরি অভিযানে এই অভিযানের অংশ হিসেবে? না, অবশ্যই। আমি তো শুরুতেই বললাম যে আমরা শুধু একটা মোবাইল চোরাচালানের চালান জব্দ করেই এখানে অভিযান সমাপ্ত করে দিব না। আমরা এই চালানের সাথে যারা মূল হোতা তাকে তো ইতিমধ্যে গ্রেফতার করেছি, কিন্তু তার পার্টনার হিসেবে যারা আছে, যারা পাশের দেশ থেকে নিয়ে আসার কাজ করছে, এখানে এনে আবার ডিলারদের কাছে বিক্রি করার কাজ করছে, যারা আবার তাদের কাছ থেকে কিনছে, প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য যা করার আমরা সব কিছুই করব। এটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা জানেন যে 2018 সাল থেকেই কিন্তু সরকার 17টি কারখানা আমাদের দেশে কিন্তু স্থাপন করার অনুমতি দিয়েছে এবং যেটাতে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়ে আমাদের দেশে কিন্তু দেশেই প্রায় 99% মোবাইল উৎপাদনের ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা সেটির কিন্তু আসলে কোনো ফল দেখছি না। মেড ইন বাংলাদেশ হিসেবেই কিন্তু মোবাইল ফোন এখন রপ্তানি হয়ে যাওয়ার কথা। এই যে বড় একটি অংশ যে চোরাচালান হয়ে আসছে বা লাগেজের মাধ্যমে আসছে, এর কারণেই কিন্তু আসলে এই যে বড় একটা শিল্প, এটি কিন্তু দাঁড়াতে পারছে না। আমি যদি বলি যে প্রায় 30% বিনিয়োগ কিন্তু কমে গিয়েছে। 2000 কোটি টাকার বিনিয়োগ ছিল, এটা 30% কমে গিয়েছে এই শুধুমাত্র ডলারের সংকটে।
আর তার পাশাপাশি যদি 40% মোবাইল চোরাচালানের মাধ্যমে আসে তাহলে তো আসলে এই শিল্প দাঁড়াতেই পারবে না। তো এই গুরুত্বটা আমরা অনুধাবন করেছি, আমরা বুঝতে পেরেছি এবং আমরা সেভাবেই কিন্তু আমাদের অভিযান পরিচালনা করছি। আমাদের যেই পর্যায়ে থাকুক না কেন আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করার তাই আমরা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ।